সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই করোনা মুহূর্তে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে এবং সবাইকে স্বাগত জানিয়ে আমি মোহাম্মদ আব্দুল মালিক, সিনিয়র শিক্ষক, হাতিবাড়ি স্কুল অ্যান্ড কলেজ, আগ্রাবাদ, চট্টগ্রাম। তো আজকের আমাদের যেহেতু পদার্থবিজ্ঞান পড়া, সেখানে আমরা নবম এবং দশম শ্রেণীর একই সিলেবাসে একই আয়তাভুক্ত অনুশীলনের যে পাঠদানটি আমরা আজকে আরম্ভ করব, সেই পাঠদানের মূল পাঠ হলো আমাদের পদার্থের অবস্থা, চাপ, পদার্থের অবস্থা ও চাপ সম্পর্কে আমাদের এই পঞ্চম অধ্যায় আছে, সে নিয়ে আমরা আলোচনা করব এবং জানার জন্য আমরা চেষ্টা করব। তো আজকের আমাদের এই অধ্যায়ের মধ্যে যেহেতু একটা বৃহৎ অধ্যায়, সে অধ্যায় আমাদেরকে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা হয়তো সম্ভব হবে না। আর এই জন্য আমরা দুটি অংশে বিভক্ত করে নিয়েছি। যে প্রথম অংশের মধ্যে আসছে আমাদের চাপ, ঘনত্ব, ঘনত্বের ব্যবহার ও তরলের ভিতরে চাপ, আর্কিমিডিসের সূত্র এবং প্রবণতা ও বস্তু বেশে থাকা বা ডুবে যাওয়া এবং নৌপথে দুর্ঘটনার কারণ ও প্যাসকেলের সূত্র নিয়ে আমরা আলোচনা করব। যদিও আমাদের সময় সংক্ষিপ্ত, এর মাঝে আমাদেরকে অনেক কিছু শিখতে হবে। এইগুলো থেকে আমরা কোন জিনিসগুলো জানতে পারবো এবং কোন জিনিসগুলো বলতে পারবো, সেই জিনিসগুলো, কারণ আমি একটা জিনিস শিখব, সেই শিক্ষাটা আমার কোন কাজে আসবে বা আমার বাস্তব জীবনে সেটার শিখন ফল কী, সে নিয়ে আমরা বলবো। যে বল ও ক্ষেত্রফল। তো বল আমরা বলছি সাধারণত যা স্থিতিশীল বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে গতি পরিবর্তনে সাহায্য করে তাকে বল বলে। ক্ষেত্রফল দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল যখন হয় তখন ক্ষেত্রফল হয়। তাহলে বল ও ক্ষেত্রফলের পরিবর্তন সম্পর্কে চাপের পরিবর্তন, চাপের ফলে সেই ক্ষেত্রফলের কী পরিবর্তন আসতে পারে। এখন সেই ক্ষেত্রফলের পরিবর্তন অবশ্যই আসতে পারে, যেমন আমরা লোহাকে যতই চাপ দেবো কিন্তু সেখানে কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি একটা তুলো বস্তায় যদি সেটাকে তুলো নিয়ে যদি চাপ দিই, তাহলে সেটা কী হবে, পরিবর্তন হবে। এই জন্য বলছে ক্ষেত্রফলের পরিবর্তন ও চাপের পরিবর্তনের ব্যাখ্যা করতে পারবো। স্থির তরলের মধ্যে অর্থাৎ পানির মধ্যে যদি তার মধ্যে যদি কোনো নড়চড় যদি না থাকে, তাহলে সেই স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশি মালা আমরা পরিমাপ করতে পারবো। কীভাবে আমরা সেটা পরিমাপ করবো, পরবর্তী সূত্রের মাধ্যমে তোমরা দেখতে পাবে। আর্কিমিডিসের সূত্র ও প্যাসকেলের সূত্র ব্যাখ্যা করতে পারবে। দুজন বিজ্ঞানী এখানে দুইটা সূত্র দিছে, যে দুইটা সূত্র আমাদের বাস্তব জীবনে আমরা কোন কাজে লাগাবো এবং কীভাবে আমরা ব্যবহার করব সেটা জানবো। ঘনত্ব, কোনো বস্তুর ঘনত্ব ও তার ব্যবহার সম্পর্কে বলতে পারবো। বস্তুটার ঘনত্ব কী এবং সেটা বলতে পারবো। কোনো বস্তু পানিতে ভাসে কেন এবং নৌপথে কোন দুর্ঘটনাগুলো আমাদের দেশে ঘটে, সেইটুকু আমরা জানতে পারবো আজকের এই যে পাঠটা আমরা শিখব সেখান থেকে। তো আমাদের যেহেতু এখানে প্রথমে আছে, আমরা মূল বইতে যখন যাব চাপ, প্রথমে আমরা চাপের মধ্যে যাব যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়। তাইলে একক ক্ষেত্রফলের উপর বলছি প্রযুক্ত বলকে চাপ বলা হয়। চাপকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি এবং ক্ষেত্রফলকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, এ দ্বারা যদি প্রকাশ করি এবং বলকে যদি আমরা এর দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা বলছি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়। তাহলে চাপ সমান বল ডিভাইড বাই ক্ষেত্রফল, F বাই A, বল ডিভাইড বাই ক্ষেত্রফল। তাহলে আমার এখানে তিনটা বর্ণ আছে, সেই তিনটা বর্ণের তিনটা প্রতীক, একটা হলো চাপ, আর একটা হলো ক্ষেত্রফল, আর একটা হলো
বল। তাহলে আমরা জানি এর আগে বলের একক নিউটন এবং চাপের একক হলো সাধারণত প্যাসকেল। চাপের একক হলো প্যাসকেল। তো সেই চাপের মাত্রা যখন আমরা নির্ণয় করতে চাই তখন আমরা লিখব ml ইনভার্স 1 ইনভার্স 2, যা আমরা মাত্রা সমীকরণ হিসেবে ব্যবহার করতে পারব। তাহলে আমাদের প্রথম হলো চাপ। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলা হয়। চাপ যদি P হয়, ক্ষেত্রফল যদি F হয়, বল যদি F হয়, তাহলে P = 1/P = F/A। এবং চাপের মাত্রা হলো ml ইনভার্স 1 ইনভার্স 2। এরপর আমরা আসব যে ঘনত্ব। সাধারণত বস্তুর একক আয়তনের বর্গকে উহার ঘনত্ব বলে। বস্তুর একক আয়তনের বর্গকে উহার ঘনত্ব বলে। এই ঘনত্ব আমরা বলছি ঘনত্ব। বস্তুর একক আয়তনের বর্গকে উহার ঘনত্ব বলে। ঘনত্ব যদি আমরা রো দ্বারা প্রকাশ করি আর বস্তুর বর্গকে যদি আমরা m দ্বারা প্রকাশ করি এবং আয়তনকে যদি আমরা b দ্বারা প্রকাশ করি তাহলে আমরা পাবো রো m/b। রো m/b। এখন ঘনত্ব অর্থাৎ বস্তুর ভর যদি বেশি হয় তার আয়তন যদি কম হয় তাহলে আমরা ঘনত্ব বেশি পাবো। আর ভর যদি বেশি হয় ভর যদি বেশি হয় আয়তন কম হলে আমরা কি পাবো? ঘনত্ব বেশি পাবো। আর ভর যখন কম হবে আয়তন যখন বেশি হবে তখন অবশ্যই ঘনত্ব কম পাবো। এখন এই ঘনত্ব আমরা রাশিমালা প্রকাশ করতেছি। সেখানে ঘনত্বের মাত্রা হলো ml ইনভার্স 3। আর গাণিতিক সমস্যা যখন আমরা সমাধান করতে যাব তখন আমরা পাবো রো m/b। এরপর তোমাদের বইয়ের মধ্যে আছে কিছু পদার্থের ঘনত্ব সম্পর্কে এবং কার ঘনত্ব কত সেটা অবশ্যই তোমরা বইয়ের মধ্যে পাবে। এবং ঘনত্বের মাত্রা হলো ঘনত্বের একক হলো কিলোগ্রাম পার মিটার কিউব। কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে আমরা ঘনত্বের সংজ্ঞা জানলাম, ঘনত্বের পরিমাপের সূত্র জানলাম, ঘনত্বের মাত্রা জানলাম এবং ঘনত্বের একক সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন এই ঘনত্বের দৈনন্দিন আমরা যে ব্যবহার সেটা আমরা কীভাবে দেখতে পাবো? দেখো, তোমরা যখন কোনো বেলুন যখন উপরের দিকে উড়ে তখন অবশ্যই দেখতে পাচ্ছ নিশ্চয়ই সেখানের মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ দেওয়া থাকে। তো আমরা শুধুমাত্র একটা পদার্থের নামে জানবো, সেই পদার্থের নাম হলো হাইড্রোজেন। যে হাইড্রোজেন যখন কোনো বেলুনের মধ্যে প্রবেশ করানো হয় তখন সেটা বায়ু অপেক্ষা দেখা যাচ্ছে হালকা, যার কারণে সেটা কী করতেছে? উপরের দিকে উড়ে যাচ্ছে। এই ধরনের দেখা যাচ্ছে পানির যখন আমরা জ্বালাই তখনও একই অবস্থা বুঝতে পারি। ঠিক তদ্রূপ গ্যাস ভর্তি কোনো বেলুন যখন আমরা কী করি ছাড়া দিই তখন সেটা উপরের দিকে চলে যায় এবং সেটা একমাত্র ঘনত্বের কারণে, কারণ সেখানে ওই পদার্থেরগুলো ঘনত্ব খুবই কম। তাইলে আমরা দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার আরও তোমরা এখানে জানতে পারবে, তোমাদের বইতে দেখতে পাবে। আমি শুধুমাত্র একটি ঘটনা বললাম যেহেতু সময় সংক্ষিপ্ততার কারণে। এরপর আছে তরলের ভিতর চাপ। তরলের ভিতর কোনো বিন্দুতে চাপ। এখন আমরা কি করি এই জিনিসটা নির্ণয় করব তখন অবশ্যই আমাদেরকে এটা বিজ্ঞান নিতে হবে। সেই বিজ্ঞানের মধ্যে আমরা কি করব? পানি নেওয়ার পর তখন আবার আমরা কি করব? এখানে আরেকটা জিনিস নিব। তো আমরা সেখানে নিচে আর দুটা জিনিস, যে জিনিসের চাপ নির্ণয় করব সেখানে আসবো
তাহলে এই যে বস্তুটা তার ক্ষেত্র আমরা কিছুক্ষণ পূর্বে বলছি ক্ষেত্রফলকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়, আর এই যে তরলের যে চাপটা সেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করছি। তাহলে এই পৃষ্ঠের ক্ষেত্রফলের এ পৃষ্ঠের উপরে তরলের যতটুকু আয়তন, আয়তন আমরা জানি কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এখানে ক্ষেত্রফল যখন পাইছি তাকে উচ্চতা দ্বারা যখন আমরা গুণ দিব তখন অবশ্যই আমরা তার আয়তনটা পেয়ে যাব। এরপর এখানে যে পানিটা আছে আরো যে ঘনত্ব আছে সেই ঘনত্বটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? রো দ্বারা প্রকাশ করি। রো দ্বারা প্রকাশ করলে তাহলে আমরা জানি যে এখানে নিচে একটা বল ক্রিয়া করবে, আসলে সে বল যদি এফ হয় তাহলে আমরা জানি যে এফ ইকুয়াল টু এম এ, আবার এফ ইকুয়াল টু এম জি, এফ ইকুয়াল টু এম এ এবং এফ ইকুয়াল টু এম জি। কিছুক্ষণ পূর্বে আমরা দেখো একটা সূত্র লিখছিলাম রো ইকুয়াল টু এম বাই বি, রো ইকুয়াল টু এম বাই বি। তাহলে আমার এখানে এম এর জন্য আমি কি পাবো? রো বি। আবার বি এর জন্য আমরা কি পাবো? যেহেতু আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে আমরা এই এম এর জন্য আমরা কি লিখতে পারি? এ এস রো, এস রো ইনটু আমরা জি লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা জানি চাপ ইকুয়াল টু চাপ, চাপ সমান চাপ বি ইকুয়াল টু এফ বাই এ। তাহলে আমরা এখানে এফ এর জন্য পাইছি কি? এ এস রো জি, আর এখানে যখন আমরা এ দ্বারা ভাগ করব তাহলে আমরা কি পাবো? যে বাদ যাবে তাহলে ভি ইকুয়াল টু এস রো জি। তরলের কোনো বিন্দুতে, ভিতরের কোনো বিন্দুতে যখন আমরা চাপের মান নির্ণয় করব তখন আমরা এই সূত্রটাই ব্যবহার করব, যে ভি ইকুয়াল টু এস রো জি। এর আগে আমাদেরকে অবশ্যই যেহেতু আমরা আয়তন সম্পর্কে জানছি, ক্ষেত্রফল সম্পর্কে জানছি এবং বল সম্পর্কে জানছি, তাহলে এখানে আমাদের বের করতে কোনো সমস্যা নেই বা সমস্যা হওয়ার কথা না। পরবর্তী পেজের মধ্যে গ্রাফ আকারে আছে যে আমরা কীভাবে সমুদ্রের তলদেশ পর্যন্ত বা উচ্চতার উপর সম্পর্ক রেখে তার চাপ বের করতে পারব। এবার আসলে আমরা আর্কিমিডিসের সূত্র প্রয়োগ করতে যাব। আসলে এই আর্কিমিডিস ছিল একজন বিজ্ঞানী, তিনি যখন গবেষণা নিয়ে ব্যস্ত ছিলেন তখন তার দেশে বিপক্ষ দেশের শত্রুরা তাকে যখন আক্রমণ করতে চাইছিল বহুবার তিনি কী করছিলেন? শুধুমাত্র আতসী গাছের মাধ্যমে অর্থাৎ কাঁচ ব্যবহার করে আলোর প্রতিফলনকে ঘটিয়ে ওই দেশের বিপক্ষ দেশের সৈন্যদেরকে জাহাজের মাছ তুলে আলোক রশ্মি ফেলে দূরে ঠেলে দিত। এভাবে তাকে কয়েক বছর পর্যন্ত এভাবে গেল, কিন্তু শত্রুরা কী করতে পারলো না? আক্রমণ করতে পারলো না। আসলে নিজে একজন বিজ্ঞানী আমাদের জীবনে অনেক কিছু রেখে গেছে এবং সেই সমস্যাগুলো আমরা কীভাবে সমাধান করব, এবং ওনাকে যে একজন গবেষণারত অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে শুধুমাত্র তাকে আক্রান্ত করতে না পারার কারণে। যাক, আমরা এই জন্যই গল্পটা বলছি, যেহেতু একজন বিশিষ্ট ব্যক্তি নিয়ে আমরা আলোচনা করতেছি, তার সূত্র নিয়ে আমি আলোচনা করতেছি, তাই উনি কত বড় মাপে তিনি যে শূন্য তাকে হত্যা করছিল, সে পরবর্তীতে আক্ষেপ করে বলছিল যে আমি যদি জানতাম ইনি আর্কিমিডিস তাহলে আমি কখনো এই কাজটা করতাম না। তো তার সূত্রটা সহজ, সেখানে বলা হচ্ছে যে কোনো বস্তুকে তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে ডুবালে, নিমজ্জিত করলে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়ু পদার্থের ওজনের সমান। তো আমরা এখানে দেখতেছি যে একটা গ্লাস আছে আর একটা প্লেট আছে। সেই
পরীক্ষাটা আমরা কীভাবে করতে পারবো? এর আগে আবারও আমি বলতেছি যে আর্কিমিডিসের সূত্র কোনো বস্তুকে তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। অর্থাৎ এখানে আমি তরল দ্বারা কী করলাম, এই ক্লাসটাকে পূর্ণ করলাম। এই ক্লাসটাকে যখন আমি কানায় কানায় পরিপূর্ণ করব, এরপর আমি এর মধ্যে যে কোনো বস্তুকে কী করব, নিমজ্জিত করব। তাহলে যেই বস্তুটাকে আমি নিমজ্জিত করব, এর পূর্বে তার ভর সম্পর্কে আমাকে জেনে নিতে হবে। জেনে নেওয়ার পরে তারপর কী করব, আমি তরলের মধ্যে কী করব, নিমজ্জিত করব। নিমজ্জিত করার পরে যে পানিটা বা যে তরলটা এখানে নিমজ্জিত করার পরে উপসে পড়ে যাবে, সেই তরলটা হবে, যে তরলটা উপসে পড়ে গেছে সেই তরলের ওজন নিয়ে আমরা কী করতে পারবো, ভর নিয়ে পরিমাপ করতে পারবো। তাহলে পূর্বে তার ওজন কত ছিল, এখন যে পানিটা উপসে পড়ে গেছে প্লেটের মধ্যে, সেই পানির ওজন নিলে বুঝতে পারবো যে ওই পাতাটা বা যে ওই বস্তুটা কী পরিমাণ ওজন হারাইছে। এই হারানো ওজনকে বলছে যে অপসারিত তরল বা বায়ু পদার্থের ওজনের সমান। আমি আবারও বলতেছি, কোনো বস্তুকে তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তুটি দ্বারা অপসারিত তরল বা বায়ু পদার্থের ওজনের সমান। তাহলে এই ছিল আমাদের আর্কিমিডিসের সূত্র। এরপর আমরা আসবো যে বস্তুর ঘনত্ব, বস্তু বেঁচে থাকার কারণ। কারণ কোনো বস্তু যখন আমি কোনো তরলের মধ্যে নিমজ্জিত করব, যদি বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটা কী করবে, ডুবে যাবে। আর যদি বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে যদি কম হয় তাহলে অবশ্যই বস্তুটি পানিতে ভাসবে। এই জন্য আমরা দেখা যায় একটা ভালো ডিম এবং একটা পচা ডিম নিয়ে পরীক্ষা করতে পারি। যে ডিমগুলো ভালো, যখন আমরা পানিতে ডুবাবো তখন সাথে সাথে সেটা ডুবে যাবে। আর যেই ডিমগুলো পচা, সেটা সাধারণত বেঁচে থাকবে। তাহলে এতে আমরা বুঝতে পারছি যে কোনো বস্তু পানিতে ডুবার বা বাঁচার কারণ বস্তুর ঘনত্বের উপর নির্ভর করে। এরপর আমরা আসবো নৌপথে দুর্ঘটনার কারণ। আজকে আমরা দেখা গেছে যে বহুবার টেলিভিশনে এবং পত্রপত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে জানতে পারতেছি যে নৌপথে দুর্ঘটনা হচ্ছে। সেখানে হয়তো অতিরিক্ত যাত্রী বোঝাই হতে পারে বা দ্রুতগামী একটার সাথে অপরটা সংঘর্ষ হতে পারে। এরপর দেখা গেছে যে চর অঞ্চলে যে নদী দিয়ে যাচ্ছে সেখানে দেখা যাবে কোনো স্থানে হয়তো স্তর জমে আছে, সাথে সাথে হয়তো ওই স্তর দিয়ে যখন অতিক্রম করে যাচ্ছে জাহাজ বা লঞ্চ স্টিমার, তখন দেখা গেছে আটকা পড়ে একদিক কাত হয়ে পড়ে গেছে। তাই এই যে দুর্ঘটনাগুলো হওয়ার কারণ, এরপরে হয়তো থাকতে পারে যন্ত্রপাতির ত্রুটি, যেটা আগে থেকে আমাদেরকে সতর্ক থাকা উচিত। এরপর আমরা আসবো আজকের প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্র, সেই প্যাসকেলের সূত্রের মধ্যে আছে প্যাসকেলের সূত্র। সেখানে আছে কোনো বস্তুকে একটি আবদ্ধ তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণ অংশে চাপ প্রয়োগ করলে, আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছ, আমি যদি এখানে সম্পূর্ণরূপে পানি ভর্তি করতাম, পানি ভর্তি করার পূর্বে এই বোতলটা যখন খোলা অবস্থা আমার হাতে থাকার পরে পানি থাকতো না, তখন আমি এর মধ্যে ছিদ্র করে, অর্থাৎ কম্পাস দিয়ে কী করবো, ছিদ্র করে নিই। ছিদ্র করে নেওয়ার পরে মোম দিয়ে ওই ছিদ্রগুলো আমি কী করবো, বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পরে এই পানি দিয়ে বোতলটাকে পূর্ণ করার পরে যখন উপর দিকে কী করবো, প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করব, তখন সেটা আমরা পলিথিন ব্যাগ দিয়েও পারি, যে চাপ সৃষ্টি করবো, তখন দেখা যাবে যে এখানে যে
ছোট ছোট ছিদ্রগুলো ছিল বোমগুলো সরে যাইয়া পানি দূরে সরে পড়ছে। তাই এতে আমরা বুঝতে পারতেছি যে কোনো তরল আবদ্ধ তরল বা বায়ু পদার্থে আংশিক বা সম্পূর্ণ চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমিয়ে সমস্ত তরলের মধ্যে সঞ্চারিত হয় এবং আবদ্ধ পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। এখন এই প্যাসকেলের সূত্রকে কাজে লাগিয়ে আমরা দৈনন্দিন জীবনে অনেকগুলো, যেমন নলকূপ থেকে তখন আমরা নিচ থেকে পানি তুলে তখন সেখানে দেখা যাচ্ছে পিস্টনের ব্যবহার আছে এবং বিভিন্ন কারখানায় পূর্বে দেখা গেছে যে দুইটা পিস্টন তোমাদের মধ্যে আছে, একটা হলো বড় পিস্টন আর একটা হলো ছোট পিস্টন। এখানে একটা হলো F1 আর একটা হলো F2, একটা ক্ষেত্রফল হলো A1, অপরটার ক্ষেত্রফল হলো A2। তো একটা যখন নিচে আসবে তখন অপরটা কি করবে, উপরে যাবে। এক সময় দেখা গেছে যে মানুষ বিভিন্ন তুলোর গাইড বা তাকে সংকোচন করার জন্য এটা পাড়াতন দিত, সেই পাড়াতন এবং উপরে সংযুক্ত থাকতো। এই পিস্টনে যখন চাপ থাকতো তখন এদিকে পানি যেত এবং সেটা এই পিস্টনটাকে উপরের দিকে নিয়ে যেত। ধীরে ধীরে দেখা যায় সংকোচিত হতো, এরপর আবার গাইড যখন বাঁধা হয়ে যেত তখন আবার পানি নিচে বাল্ব করে দিয়ে নিচে নিয়ে আসতো এবং যন্ত্রটা প্রস্তুত হতো। তাহলে কোনো বস্তুকে সংকুচিত করার জন্য আমরা দেখা গেছে যে সেই প্যাসকেলের সূত্রের প্রয়োগ, যা লিভারের নীতি নামে পরিচিত, বলবৃদ্ধিকরণ নীতি। তো সেইখান থেকে আমরা দুইটা একটা সূত্র পাইতেছি, একটা হলো F2 ডিভাইড বাই F1 ইকুয়াল টু A2 ডিভাইড বাই A1। অর্থাৎ বড় পিস্টনের উপর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বড় পিস্টনের উপর প্রযুক্ত বল আর ছোট পিস্টনের উপর প্রযুক্ত বল, বড় পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং ছোট পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এই সূত্রটা মনে রাখলে অবশ্যই এখান থেকে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। তো আজকে আর তোমাদের অতিরিক্ত সময় ব্যয় না করে আমি তোমাদেরকে SW হিসেবে পরবর্তী যে অংশগুলো আমাদের আছে, চাপ, বাতাসের চাপ এবং টর্সেলের পরীক্ষা ও বাতাসের আবহাওয়া এবং স্থিতিস্থাপকতা ও পদার্থের যে তিনটি অবস্থা, কঠিন, তরল, বায়বীয় ও আণবিক তত্ত্ব নিয়ে তোমরা আগামী ক্লাসে একটু ভালোভাবে দেখে আসবে। এবং সাথে সাথে তোমরা যে গাণিতিক সমস্যাগুলোর মধ্যে আমি যে সূত্রগুলো, একটা হলো রো ইকুয়াল টু M/V, এরপর আরেকটা দিয়েছি সূত্র P ইকুয়াল টু S rho G, দুইটা কি সূত্রটা আমি এখানে দিলাম F2 ডিভাইড বাই F1 ইকুয়াল টু A2 ডিভাইড বাই A1। অন্তত এই তিনটে সূত্র তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং বাকি কাজগুলো সমাপ্ত করে আসলে আমরা MCQ এবং CQ সমস্যাগুলো সমাধান করতে পারবো, এই আশা ব্যক্ত রেখে আমি আজকে মতো এখানে কাজ সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকো, সুন্দর থাকো।